তো বন্ধুরা, আজ আমি হইচইয়ের উপর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সুপারন্যাচুরাল বেঙ্গালি হরর ওয়েব সিরিজ নিশির ডাক নিয়ে আলোচনা করব। এটি খুবই চমৎকার একটি সিরিজ, দেখতে আপনার খুব মজা আসবে, যা বাংলার আসল লোককাহিনী দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। এই সিরিজে মোট 6টি এপিসোড রয়েছে এবং আমি একটি ভিডিওতেই সমস্ত এপিসোড ব্যাখ্যা করব, যাতে আপনারা পুরো সিরিজটি ভালোভাবে বুঝতে পারেন। নিশির ডাক সম্পর্কে বলতে গেলে এর অর্থ হলো কল অফ দ্য নাইট স্পিরিট, অর্থাৎ একটি অশুভ আত্মা, যা বাংলার লোককথায় প্রচলিত। এটি তার শিকারকে তাদের পরিচিত নারী কণ্ঠস্বরে ডাকে এবং যদি কেউ তার কণ্ঠস্বর শোনে বা পিছন ফিরে তাকায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। তো চলুন আর দেরি না করে সরাসরি ভিডিওতে যাওয়া। প্রথম এপিসোডে দেখানো হয় যে গল্পটি 1940 সালের আশেপাশে সোনামুখী গ্রামে শুরু হয়। নারায়ণ নামের একজন গায়ক দেবী মায়ের কাছে প্রার্থনা করেন যে আজ তিনি তার দল এবং সঙ্গীদের ছাড়া একা গান গাইতে যাচ্ছেন, তাই তিনি যেন তাকে আশীর্বাদ করেন। তিনি তার ঘোড়ার গাড়িতে করে যেতে থাকেন। এমন সময় হঠাৎ জঙ্গলের মাঝখানে ঘোড়ার গাড়িটি থেমে যায়। নারায়ণ তার চালককে জিজ্ঞেস করেন যে সে কেন এখানে গাড়ি থামিয়েছে, কিন্তু সে কোনো উত্তর দেয় না এবং ড্রাইভারও সেখানে ছিল না। এবার দূর থেকে কোনো এক মহিলার গান গাওয়ার আওয়াজ আসতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে তাকে দেখে ভয় পেয়েছিল কেন? এটা ঠিক যে সে ভয় পেয়েছিল, তবে এর চেয়েও খারাপ ঘটনা ঘটে যখন পরের সকালে নারায়ণকে তার সেতার সহ একটি গাছে মৃত অবস্থায় ঝুলন্ত দেখা যায়। তার শরীরে তানপুরার তার জড়ানো ছিল, যা ছিল অত্যন্ত নৃশংস একটি মৃত্যু। এবার গল্প বর্তমান সময়ে চলে আসে। আমরা একদল বন্ধুকে দিচ্ছি যারা সঙ্গীতের ছাত্র এবং পিএইচডি করছে। তাদের নাম হলো তিতলি, মেঘলা, ঋতো, নীল, অরুণ এবং অনির। তারা দুর্গাপুজো উৎসবে যাচ্ছে বলে দেখালেও আসলে তাদের উদ্দেশ্য ছিল অন্য। তারা 1940 সালের আশেপাশে নিশিগন্ধা নামের একজন গায়িকা সম্পর্কে জানতে পেরেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও তার প্রশংসায় একটি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি তাকে তার প্রিয় গায়িকা বলেছিলেন। তিনি এই চিঠিটি 1940 সালে লিখেছিলেন, যার 1 বছর পরেই তার প্রয়াণ হয়। তবে তিনি নিশিগন্ধার শেষ গানটি শুনতে পারেননি। নিশিগন্ধা কে ছিলেন, কেমন ছিলেন, কোথা থেকে এসেছিলেন, কোথায় তার বিয়ে হয়েছিল, তার সম্পর্কে কোনো তথ্য কারোর কাছেই ছিল না। অনলাইনেও কোনো তথ্য পাওয়া যায় না এবং তিনি হঠাৎ কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন সে সম্পর্কে কেউ জানে না। এই রহস্যের সমাধান করার জন্যই তারা সোনামুখী গ্রামে যাচ্ছে, যেখানে নিশিগন্ধার বিয়ে হয়েছিল। যাই হোক, তারা সোনামুখী গ্রামের সীমান্তে পৌঁছায় এবং একজন দোকানদারকে জিজ্ঞাসা করে যে সোনামুখী গ্রাম এখান থেকে কত দূরে। এটি শুনে দোকানদার চমকে যায় এবং জিজ্ঞাসা করে যে কেউ কি মারা গেছে। এটি শুনে তারা বেশ হতবাক হয়ে যায় যে সে কী ধরনের কথা বলছে। তখন দোকানদার বলে যে সোনামুখী গ্রামের নাম মানুষ তখনই নেয় যখন সেখানে কেউ মারা যায়, কারণ পুরো জায়গাটাই অভিশপ্ত। সেখানে রাতের আধারের পর কেউ যায় না। যারা সেখানে থাকে বা আশেপাশেও থাকে তারাও অন্ধকার হওয়ার পর ঘর থেকে বেরোয় না। এখন সোনামুখী গ্রামের নাম শুনে তাদের ক্যাব ড্রাইভারও বলে যে তারা যদি আগে বলতো তাহলে তারা তাদের এখানে পর্যন্ত নিয়ে আসতো না, এবং এখন সে এখান থেকে আর 1 পাও এগোবে না। তার পেমেন্ট আগেই পেয়ে গিয়েছিল, তাই সে ফিরে যায়। এবার তারা বেশ সমস্যায় পড়ে এবং কাছেই দাঁড়িয়ে থাকা হাতগাড়ির চালককে তাদের সেখানে পৌঁছে দিতে বলে। যাই হোক, তারা এবার সোনামুখী গ্রামের ভিতরে গোশাল ম্যানশনে আসে, যা নিশিগন্ধার স্বামীর বাড়ি এবং বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। এখানে একজন কেয়ারটেকার থাকে, কিন্তু সেও এই ম্যানশনের ভিতরে খুব কমই আসে। সে তাদের সাথে দেখা করে বলে যে সে তাদের তাড়াতাড়ি আসার কথা বলেছিল, কিন্তু তারা এত দেরি করে এসেছে। সন্ধ্যা হয়ে গেছে। সে ভেতরে জল এবং মোমবাতি রেখে দিয়েছে এবং বাকি সে আর ভেতরে যাবে না। তারা এখানে ইন্টারভিউ নিতে এসেছিল, কিন্তু যদি সেখানে লোকই না থাকে তাহলে তারা কি করবে? এই বিষয়ে কেয়ারটেকার বলে যে এটা তার দায়িত্ব নয় এবং এ ব্যাপারে তাদের নিজেদেরই কিছু করতে হবে। যাই হোক, তারা এবার খাবারের কথা জিজ্ঞাসা করতে শুরু করে। তখন কেয়ারটেকার বলে যে তারা আজ তার বাড়ি থেকে খাবার নিতে পারে, কিন্তু খাবার নিতে শুধুমাত্র ছেলেরাই আসবে, কোনো মেয়ে যেন সেখানে না আসে, কারণ এখানে গ্রামের মধ্যে কোনো মহিলার ডাক কেউ শোনে না এবং সবাই উপেক্ষা করে। এর একটি খুব বড় কারণ ছিল, যা সে এখন কিছু জানায় না। যাই হোক, সে তাদের বাদ্যযন্ত্রগুলিও দেখে, কারণ তারা সঙ্গীতজ্ঞ ছিল, কিন্তু কেয়ারটেকার তাদের স্পষ্ট বলে দেয় যে তারা যেন এখানে কোনো ধরনের বাদ্যযন্ত্র বাজানোর কথা ভুলেও না ভাবে। এবার তারা প্রাসাদের ভেতরে আসে এবং তিতলি একটি ভাঙা দুর্গা প্রতিমা দেখে, যা দেখে সে এক মুহূর্তের জন্য কিছু স্বপ্নে হারিয়ে যায়। তার কাছে এখানে এই মূর্তিটি একদম ঠিকঠাক দেখাচ্ছিল, যেখানে পুজোও চলছিল এবং একটি কণ্ঠস্বর শোনা যায় যা তাকে আমার সখী বলে ডাকে।
এবার অরুণ একটি কোণ দেখতে শুরু করে এবং গভীর চিন্তায় ডুবে যায়, কিন্তু সে কাউকে কিছু জানায় না। সে সবাইকে বলে যে তার একজন আত্মীয় এই গ্রামেই থাকে, তাই সে তাদের সাথে কথা বলতে যাচ্ছে, যাদেরকে সে সকালে ইন্টারভিউ নিতে পারে, এবং তাদের কাছ থেকেই সে নিশিগন্ধার সম্পর্কে জানতে পেরেছিল। যাই হোক, সে সেখান থেকে বেরিয়ে যায় এবং বাকিরা তাদের জন্য ঘর তৈরি করতে শুরু করে। এখন তিতলি এখানকার জিনিসপত্র এবং অন্যান্য জিনিস দেখে মনে হয় যেন সেই সব কিছু আগে দেখেছে। ইতিমধ্যে অরুণ একটি বাড়িতে আসে এবং এই বাড়িটি আসলে তার মায়ের বাড়ি ছিল। অরুণের মা তার গ্রামে আসায় খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি বলেন যে এখানকার অন্ধকার হওয়ার পর কি হয়, নিশি কি করে, সেসব জেনেও সে কেন এখানে এসেছে। তার বাবা এবং দাদু সেতার বাজাতে গিয়ে মারা গিয়েছিলেন এবং নারায়ণই আসলে তার দাদু ছিলেন, যাকে প্রথমে দেখানো হয়েছিল। সে বলে যে সে কারোর কথাই বিশ্বাস করে না। এখানে কোনো অভিশাপ নেই, কোনো ভূত নেই, কোনো নিশিও নেই। এবং সে একটি কাগজে লেখে যে কাল সবাই যেন ম্যানশনে আসে এবং সে সবাইকে ভুল প্রমাণ করে দেবে এবং সেখান থেকে বেরিয়ে যায়। স্পষ্টতই সে নতুন প্রজন্মের ছেলে, নতুন চিন্তাভাবনার, এবং তার নিশির ডাক সম্পর্কে কোনো ধারণা ছিল না। থাকলেও সে এসব কথায় বিশ্বাস করত না। এদিকে নীল ও তিতলি বাইরে ঘোরাঘুরি করছিল। নীল বলে যে সে ম্যানচেস্টার যাচ্ছে, তাই তিতলি যেন তাড়াতাড়ি তাকে বিয়ে করে নেয়। এটা শুনে তিতলি খুব খুশি হয়, কারণ তারা 2 বছর ধরে সম্পর্কে ছিল, তাদের মধ্যে প্রেম ছিল। এবার নীল গান গাইতে শুরু করে এবং কাছেই দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত বৃদ্ধা তাদের চুপচাপ দেখছিল। সে বলে যে হ্যাঁ, গান গাও, আরও গান গাও। তারা গান গাইলে তবেই তো নিশি আসবে। এর মাঝেই তিতলি আবার সেই আমার সখী শব্দটি শুনতে পায়, কিন্তু সে কাউকে দেখতে পাচ্ছিল না এবং সে এটাকে নিজের ভ্রম বলে মনে করে। এবার তারা খাবার নিতে কেয়ারটেকারের বাড়িতে যায়। সেখানে তিতলি গান গাইতে শুরু করলে কেয়ারটেকার বলে যে এখানে গান গাওয়া নিষেধ, কারণ গান গাইলে নিশি এসে তাদের শেষ করে দেবে। যাই হোক, এবার তারা দুজন আবার হাভেলিতে ফিরে আসে, যেখানে সবাই নিশির ব্যাপারেই কথা বলছিল। অনির জানায় যে বাংলায় নিশি মানে ভূত। নিশি এমন একটি ভৌতিক সত্তা যা যে কোনো মহিলার কণ্ঠস্বর নকল করতে পারে এবং সে লোকেদের তাদের পরিচিত মহিলার কণ্ঠস্বরেই ডাকে। সে 3 বার ডাকে এবং যদি কেউ পেছন ফিরে সাড়া দেয় তাহলে সে তাকে মেরে ফেলে। অর্থাৎ সে ডাকে কিন্তু যাওয়া যাবে না। অন্যদিকে অরুণ হাভেলিতে ফিরছিল। তার মা তাকে পেছন থেকে ডাকতে শুরু করলে সে পেছন ফিরে বলে যে সে তার পেছনে কেন আসছে, কিন্তু এটা আসলে তার মা ছিল না, বরং এখানে আমরা লাল শাড়ি পরা, ঘোমটা দেওয়া, বড় বড় নখ এবং মেহেন্দি লাগানো হাতে এক মহিলাকে দেখতে পাই। সেই প্রথমে নারায়ণকে আঘাত করেছিল এবং মেরে ফেলেছিল। তাহলে কি এই নিশি, নাকি আসল রহস্য অন্য কিছু? যাই হোক, অরুণ ভয়ে ছুটে পালায় এবং অন্যদিকে হাভেলিতে সবাই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু তিতলি মূল দরজায় কিছু শব্দ শুনতে পায় এবং যখন সে দরজা খুলে দেখে তখন হতবাক হয়ে দেখে যে লতানো গাছপালায় জড়ানো অরুণের লাশ ঝুলছে। এটি দেখে সে স্তব্ধ হয়ে যায় এবং এখানেই প্রথম এপিসোড শেষ হয়। দ্বিতীয় এপিসোড 1940 সালের সময় থেকেই শুরু হয়, যেখানে আমরা মহেন্দ্র ও কাশীনাথ নামে 2 বন্ধুকে দেখতে পাই, যারা নারায়ণেরও বেশ ভালো বন্ধু ছিল। মহেন্দ্র নারায়ণের মৃত্যুতে খুব দুঃখিত ও চিন্তিত ছিল। সে বলতে থাকে যে কেউ নারায়ণকে নিশ্চিত মেরে ফেলেছে এবং তারা ভুল করেছিল, সম্ভবত কেউ এটা জেনে গিয়েছিল। এর উত্তরে কাশীনাথ তাকে এমন চিন্তা করতে নিষেধ করে, কিন্তু মহেন্দ্র খুব ভয় পেয়ে গিয়েছিল এবং বিচলিত ছিল। সে কিছুক্ষণের জন্য একা থাকতে বলে, অর্থাৎ তারা এমন কিছু করেছিল যা বেশ ভুল ছিল। যাই হোক, এবার সে নদীর ধারে গিয়ে একা বসেছিল। তখনই কোনো এক মহিলা তাকে ডাকে। প্রথমবার সে বলে যে তাকে কারোর সাথে কথা বলতে হবে না, চলে যাও। এবার দ্বিতীয়বার সেই আওয়াজ আরও গম্ভীর হয়ে তার নাম ধরে ডাকতে শুরু করে এবং এতে সে খুব কেঁপে ওঠে। সেখানে লাল শাড়ি পরা সেই মহিলাটি তার গলা টিপে তাকেও মেরে ফেলে। তারপর সেই মহিলা মহেন্দ্রের লাশ নদীতে ফেলে দেয় এবং তার লাশেও তানপুরার তার জড়ানো ছিল। সেই মহিলা কাছে একটি গাছে বসে গান গাইতে শুরু করে। গল্পটি এবার বর্তমান সময়ে আসে, যেখানে অরুণের মৃত্যু হয়েছে। সকালে পুলিশ এবং অরুণের মা হাভেলিতে আসে। পুলিশ অফিসার অনিরের সাথে কথা বলে যে তারা এমন জায়গায় কেন এসেছে। অনির জানায় যে তারা সঙ্গীতে পিএইচডি করছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 5 জন প্রিয় গায়িকার উপর গবেষণা করছেন এবং কেউ তাদের বলেছিল যে নিশিগন্ধা বাহাদুরও তার প্রিয় ছিলেন, যিনি এই মহলেই বিয়ে করে এসেছিলেন, তাই তার সম্পর্কেই তারা জানতে এসেছিল। অফিসার বলেন যে ঠিক আছে, কিন্তু পোস্টমর্টেম শেষ না হওয়া পর্যন্ত তারা এই এলাকা ছাড়বেন না, এখানেই থাকবেন। এবার মেঘলা বলে যে তাদের বাড়িতে ফোন করতে হবে। তখন অফিসার বলেন যে এখানে গ্রামে নেটওয়ার্ক আসে না, তাদের যদি ফোন করতেই হয়
তাহলে তারা হয় পুলিশ স্টেশন থেকে করতে পারে অথবা গ্রামের বাইরে গিয়ে করতে হবে। এবার তারা নিজেদের সুরক্ষার জন্য কথা বলে, কারণ অরুণের সাথে এমনটা ঘটেছে, তাই তাদের সাথেও এমনটা হতে পারে। তখন অফিসার তার কিছু কনস্টেবলের সাথে কথা বলেন, কিন্তু এই গ্রামের স্থানীয়রা এখানে থাকতে পারছিল না। তারা স্পষ্ট বারণ করে দেয়। এবার সে শহর থেকে একজন কনস্টেবলকে ডাকার জন্য বলে, যে তাদের সুরক্ষার জন্য এখানে থাকবে। এবং এমনটা এই কারণে ছিল যে শহরবাসীরা এখানকার গল্প সম্পর্কে জানত না, অর্থাৎ নিশি এবং সেই লাল শাড়ি পরা মহিলা সম্পর্কে। এবার পুলিশ চলে যাওয়ার পর তারা সবাই অরুণের মাকে সান্ত্বনা দেয়, যিনি খুব দুঃখিত ছিলেন, খুব কাঁদছিলেন। তিনি বলেন যে তারা অরুণকে গ্রাম থেকে দূরে পাঠিয়েছিলেন যাতে সে নিরাপদ থাকে, এবং তাদের সবসময় ভয় ছিল যে এই দিনটি কখনো না কখনো আসতে পারে, যা ঘটে গেল। তিনি আরও বলেন যে এই সব নিশি করেছে এবং সেই তাকে এখানে এনে শেষ করে দিয়েছে। তিতলি জিজ্ঞাসা করে, কিন্তু নিশি এমনটা করলো কেন? তিনি বলেন যে এই 6টি পরিবারের মধ্যে যদি কেউ গান বাজায় বা গান গায় তাহলে নিশি তাদের শেষ করে দেবে। তিতলি জিজ্ঞাসা করে, কোন 6টি পরিবার? তখন তিনি জানান যে তিনি কেবল গল্প শুনেছেন। একবার দুর্গাপূজা উৎসবের সময় গোশাল ম্যানশনে জমিদার বিশাল পূজা রেখেছিলেন। সেখানে 6টি পরিবারের লোক এসেছিল। প্রথমত মহেন্দ্র, যে বাঁশি বাজাতো, দ্বিতীয়ত দীপঙ্কর, এস রাজ, তৃতীয়ত কাশীনাথ, যে খোল বাজাতো, চতুর্থত ধীমান, যে তবলা বাজাতো, পঞ্চম হেমচাঁদ, যে শরৎ বাজাতো, এবং ষষ্ঠ ছিলেন অরুণের দাদা নারায়ণ, যে সেতার বাজাতো। কিন্তু মূল আকর্ষণ ছিল সপ্তম জন, অর্থাৎ রাজশেখর জমিদারের একমাত্র উত্তরাধিকারী। সে গান গাইত। এই 7 বন্ধু গোশাল ম্যানশনের সঙ্গীত সন্ধ্যার জন্য একত্রিত হতো। নারায়ণ এবং মহেন্দ্র ছোটবেলা থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং এক রাতে তারা ম্যানশনে ছিল। তখন একটি ছোট মেয়ে তাদের জন্য কিছু জিনিস নিয়ে এসেছিল এবং তারা দুজন সেই মেয়েটির সাথে খারাপ কাজ করে। এরপরই সেই 6টি পরিবারে একের পর এক মৃত্যু ঘটতে শুরু করে। গ্রামে মানুষ মারা যেতে লাগলো এবং শুধু এটুকুই নয়, পুরো গ্রাম একটি অভিশাপে ছেয়ে গেল। একটি অভিশাপ নেমে এলো, কিন্তু কেন এমন হলো তা কেউ জানতে পারেনি। যাই হোক, এখন সবাই অরুণের মাকে বিশ্রাম নিতে পাঠায় এবং নীল তিতলিকে ঘরে নিয়ে যায়। সেখানে তিতলি জানালার বাইরে গাছে বাঁধা দোলনায় লাল শাড়িতে এক মহিলাকে দেখতে পায়, যার শরীর থেকে রক্ত ঝরছে। সে এতে বেশ ভয় পেয়ে যায় এবং এই বিষয় নীলকে জানায়, কিন্তু সেখানে নীল কাউকে দেখতে পায় না। এবার নীল তিতলিকে বোঝায় যে সে যেন চাপ না নেয়, কিন্তু তিতলি খুব চিন্তিত ছিল যে অরুণ এমনভাবে হঠাৎ মারা গেল কিভাবে। তাদের এখানে আসা উচিত ছিল না। উপরন্তু অরুণের শরীরে তানপুরার তার জড়ানো ছিল। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ এমন কে ছিল যে তাকে এত খারাপভাবে মেরেছিল? সেটাকে কোনোভাবে শান্ত করে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে শহর থেকে একজন কনস্টেবল সুরক্ষার জন্য এখানে চলে এসেছিল। তাকে কেয়ারটেকার বলে যে সে যেন কারো সাথে বেশি কথা না বলে, গান যেন কোনোভাবেই না গায়, এবং রাতে কোনো মহিলা তাকে ডাকলে সে যেন একদম উত্তর না দেয়। কিন্তু কনস্টেবলের কাছেও এই কথাগুলো অদ্ভুত লাগছিল, কারণ সে তো শহরের লোক ছিল। যাই হোক, কিছুক্ষণ পর সেই জঙ্গলের বৃদ্ধা মহিলাটি তিতলির কাছে আসে। সে তাকে বলতে শুরু করে যে মালকিনের সখী এখন ফিরে এসেছে। নিন, আমি আপনার জন্য গোপনে তেঁতুলের চাটনি এনেছি। এবার তিতলির হঠাৎ ঘুম ভেঙে যায় এবং সে এই বৃদ্ধা মহিলাটিকে নিজের কাছে দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ সে জানত না যে এই মহিলাটি কে। সে চিৎকার করতে শুরু করে, ফলে সবাই সেখানে চলে আসে। সেই বৃদ্ধা মহিলাটিকে দেখে সবাই বলে যে সে কখন, কোথা থেকে এবং কিভাবে ভিতরে এলো, এমনকি ঘরেও কিভাবে পৌঁছালো। কনস্টেবল বলে যে সে নিজেও জানে না, কারণ সে তাকে এখানে আসতে দেখেনি। কনস্টেবল তাকে জোর করে বাইরে নিয়ে যায়। এবার রাতে সবাই ঘুমিয়ে পড়ে এবং তিতলি তার ঘরে ছিল। সে কারো গান গাওয়ার আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজের পিছু নিতে নিতে সে সিঁড়ি দিয়ে উপরের ঘরে যায়। তার পিছনে সেই লাল শাড়ি পরা মহিলাটিও দাঁড়িয়েছিল। তিতলি একটি বন্ধ দরজার কাছে আসে যেখান থেকে গানের আওয়াজ আসছিল। দরজাটি আপনা আপনি ভেতর থেকে নড়তে শুরু করে, যেন কেউ ভেতর থেকে এটি খোলার চেষ্টা করছে, এবং কোনো মহিলা চিৎকারও করছিল যে বাঁচাও আমাকে, আমাকে বাঁচিয়ে নাও। তিতলি ভয়ে তার ঘরে ফিরে আসে। সেখানে সে আয়নায় দেখে যে এক মুহূর্তের জন্য তার নিজেরই রূপ দেখা যাচ্ছে, কিন্তু অন্য পোশাকে, আলাদা কাপড় পরা। প্রচুর গয়না পরা ছিল এবং একটি হালকা আওয়াজ তাকে শোনায় যে এটি একটি খুন ছিল। এবার অনেক রাত হয়ে গিয়েছিল, তাই বাইরে কনস্টেবলও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। সে গান গাইতে গাইতে তার বিছানা তৈরি করছিল। তখনই কোনো এক মহিলা তাকে ডাকে। সে পেছন ফিরে দেখে তার সামনেই সেই লাল শাড়ি পরা মহিলাটি দাঁড়িয়েছিল, যা দেখে তার আত্মা কেঁপে ওঠে এবং সে হার্ট অ্যাটাক করে ঘটনাস্থলেই মারা যায়। এবার সেই বৃদ্ধা মহিলাটি সেখানে আসে, যে মনে মনে বলে যে সে বলেছিল গান গাইতে না, সে চলে আসবে, কিন্তু কেউ তার কথা শোনেনি। এর সাথেই দ্বিতীয় এপিসোড এখানেই শেষ হয়। তৃতীয় এপিসোড শুরু হয় যেখানে দীপঙ্কর, নারায়ণ এবং মহেন্দ্রের মৃত্যুতে খুব ভয় পেয়েছিল।
সে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিল এবং তার পরিচিতরা তাকে বাইরে আসতে বলছিল, কিন্তু সে বলছিল যে ভাবি তাদের মেরেছে এবং এখন সে তাকেও মেরে ফেলবে। কেউ বাঁচবে না, কেউ তাকে বাঁচাতে পারবে না, পুলিশও সাহায্য করতে পারবে না। বাইরে দাঁড়িয়ে থাকা লোকেদের মধ্যে একজন মহিলা বলে যে এখন দীপঙ্করকে সময় দেওয়া হোক এবং তারা পরে তার সাথে কথা বলবে। যাই হোক, এবার সে ঘরে একা ছিল। তাকে একজন মহিলা ডাকে এবং সে কারো ছায়াও দেখতে পায়। সে আওয়াজ চিনতে পেরে কমলাবাইয়ের নাম নেয়, কিন্তু এটা কমলাবাই ছিল না। এবার সেই লাল শাড়ি পরা মহিলাটি দীপঙ্করের পেছনে আসে এবং তানপুরার তার দিয়ে তার গলা টিপে তাকে মেরে ফেলে। এবার গল্পটি আবার বর্তমান সময়ে আসে এবং এবার তিতলির ঘুম একটি স্বপ্ন ভেঙে যায়, যার মধ্যে সে তার নিজেরই সেই শাড়ি পরা রূপকে দেখে। সেই রূপ তাকে বলছিল যে এটি একটি খুন ছিল। এতে তিতলি ভয়ে জেগে ওঠে। এবার মেঘলা সেখানেই ছিল, যে তাকে সামলায় এবং জানায় যে রাতে সে নীলকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেছে এবং তাকে বিছানায় শুইয়ে দিয়েছে। সে সবার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন মেঘলা বলে যে সবাই বাইরে আছে কারণ কনস্টেবল মারা গেছে। এটা শুনে তিতলি খুব চিন্তিত হয়ে পড়ে। এবার তারা বাইরে আসে, তখন বাইরে গ্রামবাসীরা পুলিশের সাথে তর্ক করছিল যে এই লোকেরা যখন থেকে হাভেলিতে এসেছে তখন থেকে এইসব ঘটছে, তাই তাদের ফিরিয়ে দেওয়া হোক, কারণ এমনটা না হলে এখানে মৃত্যু হতে থাকবে। এর উত্তরে পুলিশ অফিসার বলেন যে যতক্ষণ না দুটি মৃত্যুর পোস্টমর্টেম রিপোর্ট আসবে ততক্ষণ কেউই প্রাসাদ থেকে বাইরে যাবে না, এবং সে গ্রামবাসীদেরও বলে যে তারা যেন এখান থেকে চলে যায়। কিন্তু তখনই গ্রামবাসীরও বলে যে এখন গ্রাম থেকে কেউ এই লোকেদের সাহায্য করবে না এবং কেয়ারটেকারও খাবার দেবে না, না হলে সবাই মারা যাবে। এই লোকেরা সেই অভিশাপকে আবার শুরু করেছে যা থেমে গিয়েছিল। এবার এরই মধ্যে জঙ্গলে সেই বৃদ্ধা মহিলাটি ঘুরছিল, যে একজন পুরুষ সম্পর্কে কথা বলছিল, যার হৃদয় ব্যথা ছিল, মুখে দয়া ছিল, এবং একটি কুয়োর কাছে এসে বলে যে এটাই সেই কুয়ো, কিন্তু এখানে কি হয়েছিল এবং সে কোন পুরুষের সম্পর্কে কথা বলছে তা আপাতত আমরা বুঝতে পারি না। এদিকে হাভেলির ভেতরে গ্রামবাসীরা চলে যাওয়ার পর এই পাঁচজন নিজেদের মধ্যে কথা বলে। সেখানে তিতলি রাতের ঘটনার কথা জানায় যে সেই রাতে বন্ধ ঘর থেকে গান গাওয়ার আওয়াজ শুনেছিল, পিয়ানোর আওয়াজও শুনেছিল, কিন্তু সবাই বলে যে এটা তার ভ্রম হবে, কারণ বাকি কেউ কিছু শোনেনি। এবং স্বাভাবিকভাবেই এত বড় হাভেলির ভেতরে যদি গান গাওয়ার বা পিয়ানো বাজানোর আওয়াজ আসতো তাহলে বাকিরাও তো শুনতো। যাই হোক, এরই মধ্যে কেয়ারটেকার সেখানে আসে এবং বলে যে এই সব তার কারণেই হয়েছে এবং তার কারণেই সেই দুটি মৃত্যু ঘটেছে। সে বলে যে অরুণ তাকে টাকার লোভ দেখিয়েছিল, যার ফলে সে তাদের হাভেলিতে থাকতে দেয় এবং নিজের লোভের বশবর্তী হয়ে সে রাজি হয়ে যায়, এবং তখন থেকেই এই সব শুরু হয়। সবাই বলে যে এটা তার কোনো ভুল নয়, সে কিছুই জানতো না। এর উত্তরে সে বলে যে সে সব জানতো যে এই হাভেলি নিশি দ্বারা আক্রান্ত, অভিশপ্ত। তার বাবা তার আগে এখানে কেয়ারটেকার ছিলেন, যিনি নিশির ভূতকেও দেখেছিলেন, তাই সে এ বিষয়ে সব জানে। নীল বলে যে যদি তিতলি সেই বন্ধ ঘরের ভেতর থেকে কিছু শুনে থাকে তাহলে সে সেখানে গিয়ে দেখবে। সে দরজার তালা ভেঙে সেটা খুলে দেয়, যা কেয়ারটেকার বেশ আটকাতে চাইছিল, কিন্তু সে একদম মানল না। এখানে একটি পিয়ানো রাখা ছিল এবং এই ঘরটি বহু বছর ধরে বন্ধ ছিল, যেখানে একটি মহিলার প্রতিকৃতিও লাগানো ছিল। এখন সবচেয়ে বড় কথা ছিল যে বহু বছর ধরে বন্ধ থাকা ঘরের ভেতর থেকে আওয়াজ আসছিল, যা ছিল খুব অদ্ভুত। যাই হোক, সেই ছবিটি দেখে তিতলি কেমন যেন ভূতগ্রস্ত হয়ে যায় এবং বলে যে এই পিয়ানোটি গোমস পিয়ানো, যা ক্যাপ্টেন হেনরি এনেছিলেন। সেই ছবিটির দিকে তাকিয়ে বলে যে এটি আমার শাড়ি, এবং তার শাড়ির মধ্যে সেই ছবির মহিলাকে ভালো দেখাচ্ছে না। তখনই নীল তাকে সামলে জিজ্ঞেস করে সে কি বকবক করছে, এবং তার মাথা ঘুরে যায়। সবাই তাকে এখান থেকে নিয়ে যায় এবং ঋতো পিয়ানোর কাপড় সরিয়ে দেখে তো হতবাক হয়ে যায় যে তার ওপরে গোমসি লেখা ছিল, মানে তিতলি যা বলেছিল তা সম্পূর্ণ সত্যি ছিল। কিন্তু এই বিষয় সম্পর্কে সে কিভাবে জানতে পারল? যাই হোক, এবার সে ভয়ে এখান থেকে বেরিয়ে যায় এবং সেখানেই সেই লাল শাড়ি পরা মহিলাটি ঘরে দাঁড়িয়ে তাদের সবাইকে একদৃষ্টে দেখছিল। এবার কিছুক্ষণ পর ঋতো এবং মেঘলা পুলিশ স্টেশনে যাচ্ছিল এবং ঋতো বলছিল যে তিতলিকে হয়তো নিশি ভর করেছে এবং সে অনেক কিছু জানে, তাই তার পিয়ানো সম্পর্কে সব কিছু জানা ছিল। সেই ছবির মহিলার শাড়িকে সে নিজের বলছিল। এর উত্তরে মেঘলা বলে যে এমনটা হবে না, সে পিয়ানো সম্পর্কে নিশ্চিতভাবে কোথাও পড়ে থাকবে, এবং শাড়ি দিয়ে তার মানে ছিল তার মতো শাড়ি, এক্স্যাক্টলি তার নিজের শাড়ির কথা সে বলছিল না। ততক্ষণে হাভেলির ভেতরে কেয়ারটেকার নীলকে গ্রোসারি সামগ্রী এনে দেয় যাতে সে নিজে রান্না করতে পারে। নীল গ্যাস স্টোভ জ্বালানোর চেষ্টা করে, কিন্তু সেটা আপনা আপনি জ্বলে ওঠে। তখনই নীল কোনো মহিলার চিৎকার এবং সাহায্য চাওয়ার আওয়াজ শুনতে পায়, কিন্তু এই মুহূর্তে হাভেলির ভেতরে একটাই মহিলা আছে যার নাম তিতলি, এবং এটা তার আওয়াজ একদমই ছিল না, যা শুনে সে চিন্তিত হয়ে পড়ে। এবার বাইরে তিতলির সাথে সেই বৃদ্ধা মহিলার দেখা হয়, যে তাকে বলে পান্না এখান থেকে পালিয়ে যাও, আর কখনো ফিরে এসো না, পালিয়ে যাও পান্না, পালিয়ে যাও। তখনই অনির একটি ঘরের ভেতরে ছিল যেখানে সে একটি বই পায়,
তার মা, যিনি এখন এই পৃথিবীতে নেই, তাকে বই দিতেন। সেই বইগুলির মধ্যে এটিও একটি বই ছিল যা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। অনির এই বইটি দেখে তো তার উপর সেটাই লেখা ছিল যা তার মা লিখতেন, ফ্রম মম টু আনির। এতে সে খুব ভয় পেয়ে যায় যে এই বইটি এখানে কিভাবে আসতে পারে। এবার তখনই অনির তার মায়ের আওয়াজও শুনতে পায়, কিন্তু সেখানে কেউ ছিল না এবং সে আবার সেই বইটি দেখে, তো এবার সেই সাইনটি উধাও হয়ে গেছে। অর্থাৎ এটি তার মায়ের দেওয়া বই ছিল না, বরং অন্য একটি বই ছিল এবং তার কেবল ভ্রুরম হয়েছিল। এবার কিছুক্ষণ পর মেঘলা এবং ঋত হাভেলিতে ফিরে আসে এবং ঋত খুব চিন্তিত। সে বলে যে এই পুরো গ্রাম নিশির এবং সেই এখানে সব কিছু নিয়ন্ত্রণ করে, এবং এমনটা এই কারণেই ছিল যে পুলিশ স্টেশনের ফোন খারাপ হয়ে গিয়েছিল, এখানকার ফোন বুথও খারাপ ছিল এবং নিশিই সব কিছু করেছে যাতে এই লোকেরা শহরের সাথে যোগাযোগ না করতে পারে। নীল এই কথায় বিশ্বাস করে না এবং বলে যে ঋত কেবল হেলিউসিনেশন করছে। অনিরও বলে যে তারও এমন অনুভব হয়েছে যে তার এখানে হেলিউসিনেশন হয়, এবং মেঘলা বলে যে সম্ভবত এইসব জিনিস গ্রামবাসীরাই করছে নিশি নামের মিথটিকে বাঁচিয়ে রাখার জন্য। অনির আরও বলে যে আজ সবাই একটা ঘরে ঘুমাবে এবং নিজেদের সুরক্ষার জন্য ছুরি বা ছোরা রাখবে। রাতে সবাই ঘুমিয়ে পড়ে এবং অনির তার মায়ের আওয়াজ শুনতে পায়। সেখানে সেই লাল শাড়ি পরা মহিলাটি পুরো হাভেলি জুড়ে ঘুরছিল। এবার অনির তিতলিকে জাগায় এবং তারা এদিক ওদিক দেখতে শুরু করে। তারা পিয়ানো রুমে আসে, যেখানে হঠাৎ করে অনির পিয়ানো বাজাতে শুরু করে। এটা শুনে তিতলি মন্ত্রমুগ্ধ হয়ে যায়। সে পুরনো স্মৃতিতে হারিয়ে গিয়েছিল। পুরনো স্মৃতিগুলো তার এই জন্মেরও পুরনো স্মৃতি ছিল, যেখানে 1900 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের একজন লোক একটি বাড়িতে আসেন এবং সেই লোকটির মেয়ে গান গাইছিল। সেই মেয়েটির আওয়াজে তিনি খুব মুগ্ধ হয়েছিলেন এবং বলেন যে এখনও এর বয়স খুব কম, তবু এর গান খুব ভালো। এবং তারা নাম জিজ্ঞাসা করলে বাবা মেয়েটির নাম বলেন নিশিগন্ধা। হ্যাঁ, এটাই সেই নাম যার পিছনে এই লোকেরা এখানে এসেছিল গবেষণা করার জন্য। যাই হোক, এবার বর্তমান সময়ে অনির হঠাৎ পিয়ানো বাজানো বন্ধ করে দেয়। ফলে তিতলি হুঁশ ফেরে এবং সে তিতলির দিকে তাকায়। অনিরের কণ্ঠস্বর হঠাৎ বদলে গিয়েছিল। সে তিতলিকে বলে যে আমার সখী, আমি নিশি। এর সাথে সাথেই এপিসোড 3 এখানেই শেষ হয়।